হয়তো আমি আমার সন্তানকে হারাবো, না হলে আমার সন্তান আমাকে হারাবে। না পারি সহ্য করতে, না পারি কিছু করতে। আমার অবস্থা হচ্ছে এখন এমন, আমি সংসার যে করব সেই ইচ্ছাটাই কাজ। কি বাজেভাবে আমাকে নিয়ে বলছে যে আমাকে যাতে আপনাদের ভাইয়া ডিভোর্স দিয়ে দেয়। আমার উচিত ছিল তখনই সংসার ছেড়ে চলে যাও। তা এনে হচ্ছে সংসারটা নিজের হাতে এলোমেলো করছে, তার উপর আমার মতো একটা সতীন পাইছে। তো কি আর বলবো, এই কারণে ওর দুঃখটা হয়তো আরো বেশি, ও আরো ভালো কোনো সতীন ডিজার্ভ করে। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে, তাও আবার আপনাদের ভাইয়ার চ্যানেলে। কেন আপনাদের ভাইয়ার চ্যানেলে শুরু করলাম সেই কারণটাও বলি আস্তে আস্তে। আপনারা কিন্তু সবাই জানেন যে আপনাদের ভাইয়া হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছে, যেহেতু সে তার মন মতো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই। আর আমি আপনাদের সাথে গল্প করতে করতে আজকে রমজানে যে বাজারগুলো আছে সেগুলো আনবক্সিং করে ফেলি। তো বসে পড়ি আমি। তো গাইস, আনবক্সিং করা শুরু করি। ফার্স্টে আছে মুড়ি। আর যেটা বলতেছিলাম যে আপনাদের ভাইয়া আবারও অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছে, সে তার মন মতো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই বলে। আসলে যারা পড়াশোনা করে তাদের সবারই শখ থাকে যে একটা ভালো কলেজ ভার্সিটিতে পড়বে, ভালো স্কুলে পড়বে। তা আমার জামাইয়েরও এমন শখ ছিল, কিন্তু শখটা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। দুই বউ, দুই বাচ্চা, এত বড় একটা ফ্যামিলি সামাল দিয়ে সে যে এখনো পড়াশোনা করতেছে, এটাই অনেক বেশি। অনেকে তো মনে করেন যে একটা বিয়ে করছে, বিয়ে করার পরে এই বউ বাচ্চা কিভাবে সামলাবে সেই ভয়ে পড়াশোনাই ছেড়ে দেয়। তো আমার জামের মাশাআল্লাহ সেই মনের জোরটা আছে পড়াশোনা নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন, আমি তো তার জন্য দোয়া করি যাতে এইবার তার মনের আশাটা পূরণ হয়ে যায়। কি আর বলবো, বুঝতেই পারতেছেন সে কেন আবারও অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। কোথায়? নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি। আর কোথায়? বাড়ির পাশের কদম রসুল। যাই হোক, ছোটো করে বলবো না, কিন্তু একটা ব্যাপার তো আছে, বুঝেনি। তো তার কিন্তু অ্যাডমিশন এক্সাম চলে আসছে খুব তাড়াতাড়ি। এপ্রিলের 4 তারিখে তার পরীক্ষা, আর এখন কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখ হয়ে গেছে। আর ফেব্রুয়ারি মাস কিন্তু এমনিতেও 28 মাস, 28 দিনের মাস। তো বুঝতেই পারতেছেন 1 মাস 10 দিন এইরকম তার হাতে টাইম আছে, 2 মাসও টাইম নেই। এই কারণে তার এখন ধুমায়ে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। আগের বার দেখছেন যে জামাই চান্স পায় নাই, এত সমস্যা গেছে, কি আর বলবো। ও আরেকটা কথা, আপনারা সবাই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাকিব বিগ ফ্যামিলি। আপনাদের ভাই এই কয়দিন অনেক কষ্ট করে ব্লগগুলা দিছে, বড় সতীনের ঝামেলা, তারপর আমিও চলে যাই একটা অবস্থা, সবকিছু মিলিয়ে আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে। পড়াশোনার প্রিপারেশনটা ঠিকভাবে নিতে পারে না, অ্যাডমিশনের একটা প্রেশারের মধ্যে ছিল। একে তো বড় বউ, তার ছেলে নাই, তার উপর আমি আবার বলতেছি, এর মধ্যে আবার আমার আব্বু ভাই 2 বার চলে আসছে, অনেক অনেক ঝামেলা তার মধ্যে দিয়ে গেছে। তো এই কারণে আমি বলছি কি, এখন থেকে আপনার আর ব্লগ দেওয়ার দরকার নেই, আপনি ঠিকঠাকভাবে প্রিপারেশনটা নেন। আমি এখন থেকে চ্যানেলগুলোতে ব্লগ কন্টিনিউ করবো না। আর যতদিন ঝামেলা ছিল ততদিন কিন্তু আপনাদের ভাইয়াও ওই যে 2টা চ্যানেলই কন্টিনিউ করছে। আমি চ্যানেলে ভিডিও আপলোড দিই না, আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে সেই চিন্তা করে কিন্তু সে আমার চ্যানেলও ব্লগ আপলোড করে দিছে। তো যাই হোক, জামাই এমনিতে যতই রাগ দেখাক না কেন ভালো, খারাপ আমি কখনোই বলি না, সে ভালো। কিন্তু ওই যে আমরা সবাই না রাগি, আর ছোট মানুষ তো কখন কি করি সেটা বুঝতে পারি না। যাই হোক, সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই কয়দিন অনেক কষ্ট করে ব্লগগুলো দিছে, দেখছেন যে দিনে 2টা 3টা করেও কিন্তু ব্লগ দিচ্ছে সে, আপনাদেরকে সব বিষয়গুলো জানানোর জন্য। ঠিকভাবে প্রিপারেশনটা পর্যন্ত নিতে পারে না। এই কারণে বলছি যে আমি এখন থেকে ব্লগের বিষয়টা দেখব, আপনাকে চিন্তা করতে হবে না। আর আরেকটা কথা, আপনারা এখন ভাববেন যে আমি হয়তো বা সবসময় ব্লগ দিব না, আপনাদের ভাইয়াও দিবে, তবে 2 দিন 3 দিন পরে। তবে সেটা কেন দিবে? যদি আপনারা ভালোবাসা না দেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন। না হলে কেন করবো? আমি নিজেই দিব না। যে আপনি এত কষ্ট করে নিজের পড়াশোনা সামাল দিয়ে, সংসার সামাল দিয়ে আপনি ব্লগগুলো করতেছেন, মানুষজনকে আপনাকে ভালোবাসাই দিতেছেন, তো শুধু শুধু কার জন্য করবেন? এর থেকে ভালো প্রিপারেশন নেন, আমি যতটুকু পারি আগায় নিয়ে যাই। আর আপনাদের এটা চিন্তা করারও কারণ নাই
যে আমি বসে বসে বড় সতীনের নামে বদনাম করব না। এখন থেকে আর বড় সতীনের নামে আমি আর কোনো একটা কথাও বলবো না। পারিবারিকভাবে আমাদের হচ্ছে একটু বুঝপড় হয়েছে, আমি বড় সতীনকে নিয়ে কোনো কথাই বলবো না। নর্মালি আমি আমার মতো ব্লগ কন্টিনিউ করে যাব। তো এখন থেকে ব্লগে আপনাদের আর কোনো বিরক্তি আসবে না ইনশাল্লাহ। তো গাইস আমি মাঝখানে হচ্ছে একটু বক্স বাটি আনতে গেছিলাম জিনিসপত্রগুলো রাখার জন্য। আর যেটা বলতেছিলাম যে আপনাদের ভাইয়ার কথা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলতেছি অনেক কষ্ট করছে সে, যদি আপনারা কষ্ট না করেন আমি নিজেই বললাম না তাকে কোনো ব্লগ আপলোড করতে দিব না। তো যাই হোক এখন আসল কথায় আসি। তার হচ্ছে মানে আগেরবার চান্স পায় নাই সেটা তো দেখছেনি, সবকিছু মিলিয়ে তো এইবারও যদি চান্সটা না পায় এটা হচ্ছে তার শেষ সুযোগ। এই সুযোগটাও যদি কাজে লাগাতে না পারে বেচারা তো কষ্টে মনে করেন যে শেষ হয়ে যাবে। সাথে আমার শাশুড়ি মাও আছে, তাদের খুব শখ, মানে আমার শাশুড়ি মায়েরও শখ তার ছেলে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে, আবার আমার জামাইয়েরও শখ সে ভালো একটা ভার্সিটিতে পড়বে। যেহেতু পড়াশোনায় বরাবরই ভালো ছিল, বুঝতে পারেন না মানুষজন যেই জায়গায় এক বিয়ে করেই হচ্ছে পড়াশোনা করার সাহস পায় না, সেই জায়গায় আমার জামাই। গাইস ভিডিওটা আবারও একটু কাট করতে হয়েছে, কোন বাচ্চা জানি এসে আব্বুরে ডাকতেছিল। আসলে রমজান মাস তো দেরি করে মানে দোকান খোলা হয়, আর বাচ্চারা ঘুরির জন্য পুরো পাগল হয়ে যায়, আমার শ্বশুর আব্বারে পাগল বানাই দেয়। তো যাই হোক এই কারণে আমার ভিডিওটা একটু কাট করতে হয়, হুট করে এসে এমন জোরে চিল্লান মারছে। তো এখন যেটা বলতেছিলাম, জামাইয়ের এটা শেষ সুযোগ, যে করেই হোক তাকে চান্স পাইতেই হবে, না হলে হাতে আর কোনো সুযোগ নাই। ওই যে বাড়ির পাশের লোকাল কলেজেই পড়তে হবে, আর কিছু করার নাই। তো রমজান মাস দোয়া কবুল হয়, দোয়া কবুলের মাস, সবাই আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য যাতে চান্সটা পেয়ে যায়। তো যাই হোক গাইস, চারদিকে এত মানে একটু পরপর আওয়াজ হইতেছে যার কারণে আমার ভিডিওটা কাট করতে হচ্ছে বারবার। এখন আমি মেন কথা শুরু করি। আপনাদের ভাইয়ের কথা তো গেল, তার ব্লগ আপনারা পাবেন যদি ভালোবাসা দেন তবেই। এখনো পর্যন্ত সে ঘুম থেকে উঠতে পারে নাই, রাতে সেইটা পর্যন্ত ঠিকভাবে খেতে পারে নাই, ওই যে একটু পড়াশোনা করতে বসছিল, পড়তে পড়তে ঘুমায় পড়ছে। এখন মানে তাকে আর ডেকে তোলা যাইতেছিল না। তো যাই হোক আগে ভাগে খেয়ে নিয়েছিল, যার কারণে আর বেশি একটা জোরও দেই নাই যে উঠেন উঠা সেহরিটা খান। ভাবছিলাম যে আজকে ব্লগ একটুখানি দেখাবো, একবারে না দেখালেও তো হয় না, কিন্তু এখনো ঘুমায় আছে, কিভাবে দেখাবো বলেন। তবে শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলের ব্লগ একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখন কিন্তু সাকিব বিগ ফ্যামিলিতে ব্লগ যাবে, তারপর শেয়ার ফ্যামিলি ফানের ব্লগও আপনারা বিকাল বা রাত্রেবেলা পেয়ে যাবেন। টাইমের আসলে ঠিক নেই এখন, যেহেতু রমজান মাস অনেক ব্যস্ততার মধ্যে থাকবো তো বুঝতেই পারতেছেন, কিন্তু ব্লগ পেয়ে যাবেন। কয়টা বাজে সেটার ফিক্স টাইম না বলি, কারণ আমি আজ পর্যন্ত টাইমে কিছু করতে পারি নাই। তো যাই হোক এখন আসল কথায় আসি। আপনাদের ভাইয়ার কথা শেষ হলো যে তার পড়াশোনা নিয়ে সে খুবই ব্যস্ত, এখন তার প্রিপারেশন নিতে হবে, যত যাই হয়ে যাক না কেন এটা শেষ সুযোগ, যেইভাবেই হোক তাকে চান্স পেতেই হবে। তো সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক। আর আমি তো বললামই আজকের পর থেকে আর কারোর ব্যাপারে কোনো বদনাম আমি করব না, আপনারা স্বাভাবিক ব্লগগুলাই পাবেন। তো আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন, আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আসি যে এই যে ঝামেলা গেল, ঝামেলা কেন হইলো, আমার বাবা ভাই কেন আসলো, তাদের সাথে কি কি কথা হইলো, সেই সব কিছু ক্লিয়ার করে আপনাদের ভাইয়া তো গতকাল তার মতো করে বিষয়গুলো আপনাদেরকে বলে গেছে। এখন আমি আপনাদেরকে সবগুলো বিষয় ক্লিয়ার করে বলি। আসলে আপনাদের ভাইয়ের সাথে আমার ঝামেলাটা লাগছে কিন্তু সেই শবে বরাতের দিন রাতে। আমি বড় সতীনকে নিয়ে বলছিলাম যে মানে যাই বলছি, এখন আর সেটা ডিটেলসে না বলি। তো সেটা নিয়ে মেনলি ঝামেলাটা লাগে, সে আমাকে পার্সেল এনে দেয়, তো পার্সেলটা নিয়ে মেনলি কথা কাটাকাটিটা শুরু হয়। আমি তাকে ফাইজলামি করে বলি যে দেখেন আপনি কি আমাকে ভিডিওতে দেখানোর জন্য, সেই একটা কথা বলছিল, সেই কথা টানে টানে আমি বলছিলাম যে আপনি কি আমাকে পার্সেলটা দিচ্ছেন আমি যাতে ভিডিওতে সবাইকে দেখাই, এজন্য। পরে সে হচ্ছে রেগে যায়, পরে আচ্ছা ঠিক আছে সে রেগে গেছে, তারপরে নামাজ পড়তে চলে যায়। ওই দিন শবে বরাতের নামাজ পড়তে চলে যাওয়ার পরে মানে আমি বড় সতীনকে নিয়ে কিছু কথা বলি, সে এসে দেখে এমন বেশি হাইপার হয়ে যায়, আমার সাথে কি যে ঝগড়া আজে বাজে কথা বলছে। তো গাইস এখন আবার মেয়েও ঠিক আছে, মেয়েকে ওইদিকে সাইড করে দিয়ে আসছি খেলাধুলা করার জন্য। ভিডিওতে আনা যাবে না, তার পিছনেও কারণ আছে। এসে মানে মুসরামুসরি করবে, কান্নাকাটি করবে, ভিডিওতে থাকতে চাইবে না। কালকে তো আপনারা দেখছেন আপনাদের ভাইয়ার ব্লগে কি করছে, মানে মুখ টুক ভারী করে, মনে হয় কি তার এমন কষ্ট পাইছে কোনো একটা জিনিসে, এমন একটা ভাব নিয়েছিল। তা আমি আর এনে হচ্ছে এই প্যাচাল করতে চাই না, বাবাই মেরে নিয়ে এই ধরনের প্যাচালগুলো পারতে থাকুক। তো যাই হোক
আমার বাবা ভাইয়ের কথা বলতেছিলাম যে কেন ঝামেলাটা হইলো আমাদের মাঝখানে ওই বড় সতীনকে নিয়ে কথা বলার কারণে। এমনিতেই তো সে মনে করেন যে আমাকে মানে অপমান করতে থাকে। যাই হোক, এগুলো নিয়ে এখন আসলে আমি কথা বলতে চাই না। আমি কালকেই বলে দিছি যে আমাদের মধ্যে আর যত যাই ঝামেলা হোক না কেন, এটার আমি পাবলিক নিয়ে আনবো না। যেহেতু মানুষজন আমাকে পছন্দ করে না, তারা না চায় কি যে মানে একটা ঝামেলা লাগলেই যে আমার সাথে আমার জামাইয়ের সংসারটা ভেঙে যাক। আমাদের যে একটা মেয়ে আছে, আমি খারাপ হই না কেন, একটা বাচ্চা আছে আমার, আমার সাথে যদি আমার জামাইয়ের সম্পর্কটা কিছু হয় তাহলে আমার মেয়ের জীবনটা কি হবে, এই জিনিসটা মানুষজন চিন্তা করে না। মানুষজন শুধু আমি খারাপ এইটুকু দিক থেকে চিন্তা ভাবনা করে। ওই যে পুতুল নিয়ে খেলা করো, বল আসছে বল নিয়ে খেলা করো। আর কিছু লাগবে? আর কিছু লাগবে তোমার আম্মু? আর কিছু লাগবে না? এগুলো চলবে? চলবে এগুলা? কথাই বলেন। আচ্ছা যাই হোক গাইস, যেটা বলতেছিলাম, তো ঝামেলা লাগলে মানুষজন হচ্ছে সুযোগ নেয় কিভাবে সম্পর্কটা খারাপ করা যায়। তো আর কমেন্ট তো আমাদের প্রায় দেখাই হয়। তো যাই হোক গাইস, মানুষকে হচ্ছে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে যা করছে কমেন্টগুলো দেখে মনে করেন যে আপনাদের ভাইয়ের এমনিতেই তো আমার উপরে রাগটা আরো 4 গুণ বেড়ে গেছে। দেখতেছে যে মানুষজন আমাকে পছন্দ করে না, মনে করতেছে যে আমি অনেক খারাপ। আমি যদি এত খারাপ হইতাম ভাই, 4টা বছর ধরে কি সংসার করা আমার পক্ষে সম্ভব হইতো? জীবনেও সম্ভব হইতো না। তো যাই হোক, আমার মধ্যে ধৈর্য সবকিছুই আছে, যার কারণে আমি সংসারটা করতে পারতেছি। এইসব কথা বলার কারণ হচ্ছে আপনারা এমনভাবে আমাকে প্রেজেন্ট করতে চান। যাই হোক, আপনাদেরকে নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। এই ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলতেছি যে এটাই মানে আমার রুচিতে আসতেছে কিভাবে এই ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলতে। ডিরেক্টলি যে কি বাজেভাবে আমাকে নিয়ে বলছে যে আমাকে যাতে আপনাদের ভাইয়া ডিভোর্স দিয়ে দেয় ইত্যাদি আরো অনেক কিছু। তো যাই হোক, সমস্যা একটা হয়েছে, কি কারণে হয়েছে সেটা এখন আর ডিটেলস বলতে চাই না। যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আগের ব্লগগুলো দেখলে বুঝে যাবেন যে আসলে কি হয়েছে। তো এই ঝামেলা হয়, ঝামেলা মনে করেন যে আজকে প্রায় 1 সপ্তাহের মতো গড়াই গেছে আপনাদের ভাইয়ের সাথে আমার ঝামেলা। পরে হচ্ছে আমি ঝামেলা লাগার পরে, যেহেতু সবসময় আমাকে একটু ছোট করে কথা বলা হয়, আমি হচ্ছে আমার আব্বুকে বলি যে দেখো আমার কারণে সংসারে এত এত সমস্যা হইতেছে, আমি আর এখানে থাকবো না, আসো আইসা আমাকে নিয়ে যাও। তো প্রথমবার হচ্ছে আমার আব্বু আর ভাইয়া আসে, তো এসে হচ্ছে বুঝাই টুঝাই দেয়। প্রথমবার হচ্ছে বিষয়টা অত বেশি কি বলবো সিরিয়াস ভাবে ছিল না, আমাকে একটু বুঝে গেছে, ভাবছে হ্যাঁ এমনিতেই হয়তো বা ঘরোয়া ভাবে সমস্যা, এই কারণে আমাকে মানে আমি এরকম পাগলামি করতেছে, আমাকেও বুঝাই যায় যে থাক, দোষ তো সবারই আছে, ও যে গেছে একলা একলা তার কোনো কিছু হয় নাই, তুমি একটু চুপ থাকবা, তুমি ওইসব নিয়ে কিছু বলবা না। তো তারপর আমি বলছি এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন আর বলবো না, সেটা তো বললামই, পারিবারিকভাবে আমাদের বুঝপড়া হয়েছে যে আর এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। তারপরে হচ্ছে ঝামেলা দিন দিন শুধু গড়ায় না। আপনাদের ভাইয়া মাথা নত করে না আমি মাথা নত করি, দুইজনেরই তো রাগ, রাগের মাথায় তো কেউই মাথা নত করবো না, সবাই সবাইকে বড় রাখার চেষ্টা করব। তো এই কারণে হচ্ছে ঝামেলাটা এতদিন বাড়ে, না হলে ঝামেলা এতদিন কখনোই বাড়তো না। এরপরে মনে করেন যে ঝামেলা যেহেতু বেশি গড়াই গেছে, তা আমি চিন্তা ভাবনা করলাম, একদম ব্যাগটাকে গুছাই ফেলছি, আপনারা দেখছেন। তা আমি চিন্তা ভাবনা করলাম যে না থাক, অনেক জ্বালাইছি, আমার কারণে নাকি সংসারে আসতে পারতেছে না, আমি নাকি সংসার থেকে তাড়াই দিছি। তো আমি যদি না থাকি তাহলে এই সংসারের জন্য ভালো হবে। আমি আসার পরে তো একটার পর একটা শুধু ঝামেলাই লেগে আছে। পরশুদিন সেই আমি যখন আসি তখনই চলে যেতে চাইছিল। তো এখন পর্যন্ত সংসারটা ধৈর্য ধরে করে যেতেছে, আমার উচিত ছিল তখনই সংসার ছেড়ে চলে যাও। তা আমিও তখন বুঝতে পারিনি, ভাবছি ধৈর্য ধরলে হয়তো বা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সবকিছু তো ঠিকঠাক হয়নি, সমস্যা আরো বেড়ে গেছে। তো এই চিন্তা ভাবনা করে আমি ওই দিন হচ্ছে ব্যাগ ট্যাগ গুছাই যে না আমি আর এখানে থাকবোই না, যাই হয়ে যাক না কেন আমি আমার বাবার বাড়িতে চলে যাই, আমি আমার মতো সবকিছু করি, ওরা ওদের মতো ভালো থাকুক, ওদের সুন্দর একটা সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের, একজন আরেকজনকে অনেক ভালোবাসে মাশাআল্লাহ, সবসময় বলি। তো ওদের মানে সংসারটা নিয়ে অনেক শখ ছিল, হুট করে কেন বড় সতীনের মাথায় সতীনের ভূত আসছে আসলে আমি জানি না, এনে হচ্ছে সংসারটা নিজের হাতে এলোমেলো করছে, তার উপর আমার মতো একটা সতীন পাইছে। তো কি আর বলবো, এই কারণে ওর দুঃখটা হয়তো আরো বেশি, ও আরো ভালো কোনো সতীন ডিজার্ভ করে। কি আর বলবো, মানে এখন আমার হাতে না কিছু করার আছে, ওই যে একটা কথা আছে না যে
না পারি সহ্য করতে, না পারি কিছু করতে। আমার অবস্থা হচ্ছে এখন এমন, আমি বুঝতে পারতেছি আমার কোনো সংসারে সমস্যা হইতেছে, কিন্তু আমি না পারতেছি সংসারটা ছেড়ে যাইতে, না পারতেছি বড় সতীনের জন্য কিছু করতে। এখন আসলে আমি চাইলেও কিছু করার নেই। আমি যদি কিছু করতে যাই তাহলে হয়তো আমি আমার সন্তানকে হারাবো, না হলে আমার সন্তান আমাকে হারাবে। তো এটা তো কোনোভাবেই সম্ভব না। যত যাই হয়ে যাক না কেন, যত ঝামেলাই হয়ে যাক না কেন, বড় সতীনের আমাকে মানতে যতই কষ্ট হোক না কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে, আমাদের রহমান তো ওরও মেয়ে, আমাদের সবকিছু ভালোভাবে মেনে নেওয়া উচিত। তো আমার মনে হয় কি, আমার এতদিন বড় সতীনকে নিয়ে যা বলছি তা বলা উচিত হয় নাই। আর বলছি কেন, আসলে আমি এত রাগ দেখাইছি বড় সতীনকে আনার জন্য, সেটা আপনারাও বুঝেন নাই, বড় সতীনও বুঝে নাই, জামাইও বুঝে নাই, তো কেউই বুঝেন নাই আসলে। মানে কিছু কিছু আপুর আবার বুঝছেন যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই কিন্তু সবচেয়ে বেশি রাগ দেখায়। তো আমি যেহেতু বড় সতীনকে অনেক ভালোবাসি, ওর প্রতি আমার স্যাক্রিফাইসটা দেখলেই বুঝবেন ওর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস ঠিক কতটুকু। তো ও এই সংসারে নাই, আমার ছেলে এই সংসারে নাই, যেই ছেলেকে আমি ছোট থেকে এত বড় করলাম, হুট করে আমার ছেলে আমার কাছে নেই। সবকিছু মিলিয়ে আমার খারাপ লাগাটা যে কত ছিল সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই কারণে রাগ দেখানো, যে রাগ দেখাইলে বড় সতীনও এটার বিপরীতে রিয়েকশন দিবে, সবকিছু মিলিয়ে তাড়াতাড়ি আমাদের মধ্যে ঝামেলাটা মিলমিশ হয়ে যাবে। কিন্তু তা তো হলো না, আরো হিতে বিপরীত হয়েছে। ওই যে আপনাদের সবার কিন্তু একটা বড় সতীনের বাবার বাড়িতে যাওয়ার পর কি কি হয়েছে, কি কি মানে হয় নাই, তারপরে স্টাম্প আর অনেক কিছু কথা আপনাদের ভাই আপনাদেরকে বলছে, তো সেই সব কিছু নিয়ে একটা আগ্রহ আছে। তো সে পরে যেই দিনই ভিডিও দিবে তো এই বিষয়টা নিয়ে দিবে, যে খুলনা যাওয়ার পরে আসলে কি কি হয়েছিল, বড় সতীন কেন আসতেছে না, আরো কি কি সমস্যা হয়েছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবে। তো সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে থাকুন। বুঝতে পারতেছেন পড়াশোনাটা আগে, এইসব ব্লগিং কেরিয়ার বা কোনো কিছু আগে না, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই সবকিছু কন্টিনিউ করে যায়। আর এখন অনেকেই বলবেন যে তোমাকে তো কেউ পছন্দ করে না, তো তাহলে তুমি কি বলতেছো যে তোমাকে ভালোবাসে? আসলে এই ঝামেলা হওয়ার আগে মানুষজন কিন্তু আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করতো বড় সতীনের চাইতে, যেটা একদম সত্যি কথা। সবাই আমাকে বেশি পছন্দ করতো। ওই যে ঝামেলা হওয়ার পরে মানুষের কাছে মনে করেন যে আমি খারাপ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এসব কথা না, নিজের কাছে নিজে কেমন আল্লাহ তো জানে যে আমি আসলে ভালো না খারাপ, তো সেটা নিয়ে আসলে কিছু বলবো না। এখন বলি, তো আমি চলে যেতে চাইছি সেই দিন হচ্ছে আপনাদের ভাই আমাকে আটকাবে, ভালো কথা, একটু সুন্দরভাবে নম্রভাবে তো মানুষজন আটকায়। আপনাদের ভাইয়া মানে আমি ব্যাগ গুছাইছি, ব্যাগটা দেখে বলতেছে কি তুমি কি ঘরের সব স্বর্ণগয়না চুরি করে নিয়ে গেছো নাকি? তো এমনিতেই আমার মেজাজ খারাপ, এর উপরে আমার ক্যামেরা ধরছে, ক্যামেরা ধরে বলতেছে কি যে আমি কিন্তু লাইভে আছি, যা যা করবা সব আজকে মানে মানুষজন সরাসরি দেখে ফেলবে। তো আমি তো এসব ভয় পাই না, আমি কেন ভয় পাবো এইসব? আমি মানে যেটা দেখাইতেছি আমার অনেস্ট রিয়েকশন দেখাইতেছি, কোনো বাড়াবাড়িও করতেছি না, কিছুই করতেছি না। আর এমন না যে আমি ক্যামেরা ধরলে একদম রাগটা কমাই দিব। যাই হোক, সে ভাবছিল মানে এমন ভাবে আটকায় আমি আসলে জানি না, যার কারণে আমার রাগটা বেড়ে গেছে। আমাকে বলতেছে আমি তার ফোন নিয়ে চলে যাব, তারপরে ঘরে যত স্বর্ণগয়না আছে এসব নিয়ে নাকি চলে যাব। তখন তো আমার মেজাজটা হয়ে গেছে আরো খারাপ। পরে হচ্ছে আমি তো ভাবছি যে আমি একলাই চলে যাব, কাউকে আর আসার দরকার নেই। পরে আমি হচ্ছে যেহেতু আমাকে যেতে দিতেছে না, আটকে রেখে দিছে, পরে হচ্ছে আমি আমার আব্বুকে ফোন দিই, ফোন দিয়ে বলি যেমন এমন অবস্থা, তুমি তাড়াতাড়ি আসো, এসে আমাকে নিয়ে যাও। পরে আব্বু আসে, আব্বু এসে হচ্ছে কথাবার্তা হয়, সবকিছু শুনে, তো শুনে বলছে যে আচ্ছা তুমি এসব নিয়ে কোনো কথা বলো না। তারপর তাকে বিদেশ যেতে বলছে। কেন বলছে আসলে বুঝতেই পারতেছে না, অনেকে এই জিনিসটা নিয়ে নেগেটিভ কথা বলছেন। এখন আমাদের সমাজে জিনিসটা কেমন ভাবে দেখে, দুইটা বউ দুইটা বাচ্চা সামলানোর একটা ব্যাপার আছে। এখন না হয় আমার শাশুড়িমা বেকআপ দিতেছে, তো সে অসুস্থ মানুষ, সে কতদিন বেকআপ দিবে? সবকিছু মিলে বলছিল যে তোমার পক্ষে এখন পড়াশোনা করতে চাইতেছো, একটা সংসার করে ফেলছে, একটা না তোমার দুইটা সংসার, তো সবকিছু মিলে তোমার আমার মনে হয় বিদেশ চলে গেলে ভালো হবে। এই তারা তারা বিষয় নিয়ে আসলে বিষয়টা বলছে যে বিদেশ যাওয়ার কথা। পরে আবার এটা নিয়ে মনে করেন যে আব্বুকে বোঝানোর পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করার ইচ্ছা আছে করো, করে দেখো সবকিছু সামলাইতে পারলে তো ভালো, আর না পারলে তোমারই সমস্যা, তোমারই 2 দিন পরে পরে সমস্যা হবে, আমাদের কিছু না। আর আমাকেও বলছে যে আমি যাতে আর কোনো উল্টাপাল্টা কথা না বলি, এখন থেকে নর্মালি সবকিছু করি। আর আমার জামাইকেও বলছে এত রাগ টাগ না দেখাইতে। তো আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিকঠাক আছে। আর সবকিছু যাতে ঠিকঠাক থাকে দোয়া করবেন। রমজান মাস চলে আসছে, সবকিছু চিন্তা ভাবনা করেই ঝামেলাটা আর বেশি দূর পর্যন্ত আগাই নাই, অল্পতেই শেষ করে দিছি। না হলে মানে আমার মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেছিল, সংসার যে করব সেই ইচ্ছাটাই কাজ করতেছিল না। যে জায়গায় স্বামী পছন্দ করে না সেই জায়গায় থাকার কোনো মানে হয় না। যাই হোক, ধৈর্য ধরে করে যাই, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে।
তো এই তো এটা ছিল আমার আজকে রমজানের বাজার। কথা বলতে বলতে আপনাদেরকে বলাই হয়নি এখানে কি কি আছে। এই যে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মুড়ি, তারপর এদিকে আছে আটাও এনে রাখছি, তারপর পেঁয়াজ, আলু, চিনি, বেসন, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, ভিমবার, ডিম, তারপরে এদিকে আছে গরম মশলা, এটা হচ্ছে ছোলার ডাল, তারপরে এটা হচ্ছে ডাল, এগুলো আমি অলরেডি ভিজাই ফেলছি, আর এই যে নুডলস এগুলো তো লাগবে, আর এদিকে আছে তেজপাতা, আর এটা একটা টিস্যু আনা হয়েছে কারণ টিস্যু কাজে লাগে অনেক। তো যাই হোক, সবকিছু তো বললাম, আপনারাও সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন। আবারও বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভাইয়ার এই কয়েকদিনে অনেক অনেক পরিশ্রম আছে চ্যানেলটার পিছনে। আর এই চ্যানেলটা কিন্তু ভবিষ্যতে বড় সতীনার জামাই চালাবে, এটা থেকে যা আর্নিং হবে সেটাও একমাত্র ওরাই নিবে, আমার চ্যানেলেরটা আমি নিব। তো যাই হোক, তারপরও আমি হচ্ছে জামাই যেহেতু চ্যানেল, এই কারণে তাকে একটু হেল্প করে দিতেছি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করতেছি, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবকিছু যাতে সুন্দর থাকে। আল্লাহ হাফেজ।